এই বাটপারটাকে সবার আগে উনি চিনেছিলেন। হুম। এমনিতে আপনি বলেছেন যে ইউনূস সরকার একটা ইতিহাসের সবচেয়ে বড় বাটপার এবং আপনি বলেছেন যে শেখ হাসিনা কে মানে ধন্যবাদ যে তিনি বাংলাদেশের মানুষের মধ্যে সবার আগে বুঝতে পেরেছিলেন তিনি কত বড় এই বাটপার। বাটপারটাকে চিনেছেন। হুম। জি? এই বাটপারটাকে সবার আগে উনি চিনেছিলেন। হুম। আ মানে আপনার তো এলাকার লোক, আপনি তো বদ্দাওয়া বলতেন তাকে, হ্যাঁ? আপনাদের চিনতে সমস্যাটা কোথায় হয়েছিল? তাকে চিনতে আমি আপনি তো খেয়াল করে দেখবেন জুলাই আন্দোলনের অনেক আ ওই অপকর্ম ওই সরকারের কর্তৃত্ববাদী শাসনের বা ছাত্রদের উপরে গুলি করার এগুলো আমি বিরোধিতা করেছিলাম। আমি যে রংপুরে যে ছেলেটাকে গুলি করল রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেদিনই সঙ্গে এটার প্রতিবাদ করেছি। আবু সাইদের বিষয়ে বলছি আপনাকে। পরবর্তীতে যখন আ ইয়ে হলো ওই তারা ঘোষণা করল ও আপনার শেখ হাসিনার পদত্যাগ যদি চাইলো ১ দফা। সে ১ দফাকে আমি সমর্থন করলাম। এবং শেখ হা এই সে পরবর্তীতে যখন এই সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তখনও কিন্তু আমি ৬ মাস ধরে একটা শব্দ এর বিরুদ্ধে বলি নাই। কারণ একটা সরকার এসছে, তাকেও সময় দিতে হবে। সে কি করে আমাদের দেখতে হবে। কিন্তু ৬ মাস পরে আমি মুখ খুললাম। দেখলাম যে এই ৬ মাস অপেক্ষাটা আমার আসলে ভুল হয়েছিল। যে ৬ মাস অপেক্ষা তার জন্য করা ছিল না। কিন্তু আমরা তো আর একজন লোকের কাজ না জেনে কিভাবে আমরা তাকে সমালোচনা করব? বা দেখলাম যে এ তো ক্ষমতায় এসছে ২৪ দিয়ে আপনি ৭১ কে মুছে দেওয়ার জন্য। এবং তার প্রতিটা কর্মকাণ্ড ছিল সেরকম। ইউনূস নিজে মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধে তার বড় কোনো ভূমিকা ছিল না। সে রাজাকারদের সঙ্গে মিলে মিশে মুক্তিযুদ্ধ কিভাবে ধ্বংস করা যায়, মুক্তিযুদ্ধের দিনগুলোকে কিভাবে ধ্বংস করা যায়, বঙ্গবন্ধুকে কিভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যায় এবং তার বাড়ি আক্রমণ, তার বাড়ি পুড়িয়ে দেওয়া, একটার পর একটা করে গেল। সে দলীয় নির্যাতন করছে সেটা আরেকটা অংশ। যে এবং তার টার্গেট আমি দেখলাম যে সে তার যে আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি করবে, যেটা শেখ হাসিনা পারে নাই। এবং এত বড় একটা ফিগার সে এসে আমাদের এটা করবে। কিন্তু সে কিছুই করল না। সে বরং প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিল। তাতে করে দেশটা আরো খন্ড হয়ে গেল। ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে মানছে না, মানতেছে না। মব সংস্কৃতি পুরো দেশটা ভরে গেছে। তো এরকম একটা পরিবেশে তো একে তো সমর্থন করা যায় না। এই দেশটা তো তার বাপের না। এই দেশটা আমাদের। সে তো ২ দিন পরে প্যারিসে চলে যাবে কিংবা অন্য কোথাও গিয়ে মৌজ-মাস্তি করবে। এখন দেশে পালিয়ে যাওয়ার পরিস্থিতি হয়নি বলে পালিয়ে যায় নাই। কারণ সে এসএসএফ নিয়ে রেখেছে। আমি তাকে বেহায়া বলেছি। এইজন্য বলছি যে আমি নিজের থেকে স্বয়ং বলতে চাই না। বিশ্ব বেহায়া আপনি জানেন এই টাইটেল আমি দিতে পারি না। এটা পটু কামরুল হাসান দিয়ে গেছিল এরশাদকে। উনি যদি বেঁচে থাকতেন এটা উনি ফেরত নিয়ে এই বেহায়াকে দিতেন। যে কত বড় বেহায়া নিজেকেই নিজে বিশেষ ব্যক্তি ঘোষণা করে, ভিভিআইপি ঘোষণা করে। এর থেকে বেহায়াপনা তো বাংলাদেশে কোথাও দেখি নাই। আমি শেখ হাসিনার একটা সমালোচনা করেছিলাম ২০০১ বা ওই সময়ের দিকে যে উনি আ বঙ্গভবন তার নিজের নামে গণভবন তার নিজের নামে লিখে নিয়েছিলেন। সেটা তীব্র সমালোচনা করেছি আমি তখন। যে একজন প্রধানমন্ত্রী হিসাবে তিনি গণভবন নিজের নামে লিখতে পারেন না। আর তারা তাদের যুক্তি দিয়েছিলেন যে তাদের সিকিউরিটি রিজন অমুক-তমুক। পরবর্তী সরকার এসে সেটা বাতিল করে দিয়েছে। যে আমি দেখছি যে এর সঙ্গে তো এরই যদি তুলনা করি, এতে ১০০০ গুণ মানে বাটপার এবং বাটপারি যে সে শাসন করেছে এবং ১০০০ গুণ বেহায়া। বাংলাদেশে ১০০০ বছরে এরকম কোন বেহায়া জন্ম নেয় নাই যে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসছে। তো তাকে কেন আমরা তখন আর সাপোর্ট করব? চিনতে দেরি হলো এইজন্যই যে কারণ তার যে আবরণ তৈরি করে রেখেছিল সে বিশ্ব মিডিয়ায় এবং আমাদের চোখে এটা আমাদের চিনতে সময় লেগেছে এইজন্যই। কিন্তু তার আপনি দেখেন আমি ভালো কি খারাপ আমার কোন কার্যক্রম না দেখলে তো আপনি বলতে পারবেন না। ওকে আমরা সুদখোর হিসাবে জানতাম। ওকে আমরা বাটপার হিসেবে জানতাম। আপনি দেখেন আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আরেকটা মামলা দিয়েছে আমাকে ডিফেম করার জন্য। আমি একটা দুর্নীতিবাজ। আমার আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমার টাকাটা আছে। আমার এই টাকা আমি প্রকাশ্যে বলে দিচ্ছি। আমার এই টাকা আমার জমি বিক্রি করা টাকা। আমি আমার ওই জমি বিক্রি করা টাকা প্রদর্শনের জন্য যে সময়টুকু ১ বছর হয় নাই। ওই ১ বছর আমি পারি নাই। গত সিজনটাতে এমন এক রাজনৈতিক টার্মোইল ছিল। বিশেষ কোনো মানে আমার অংশীদার বা আদার্স অনেকগুলো সমস্যা আছে। এগুলা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে এবং এটা যেহেতু একটা আদালতে আছে আমি হুম। বলতেও চাই না।
আমি ওই টাকাটা দিতে পারি নাই এবং এবার যে দিব তার 14 দিন আগে আমাকে গ্রেফতার করে ফেলেছে। আমি এটা দিতে যাচ্ছি। আদালত আমার এটা যে আমার টাকা এটা আদালত প্রমাণ পেয়ে আমাকে এখন জামিন দিয়েছে। কিন্তু আপনি দেখেন আমি সামান্য কয়টা টাকার ট্যাক্স দিতে দেরি হচ্ছে সেজন্য সে আমার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে। অথচ এই বেহায়া রাষ্ট্র ক্ষমতায় বসে ৬৬৬ কোটি টাকা কর নিজের যে ছিল সেটা মাফ করে দিয়েছে। সে অন্য যতগুলো করেছে এগুলো বাদ দেন না। আমার সাথে যেটা করেছে, আমার জন্য একটা আইন, তার জন্য আরেকটা আইন। আমি কর দিতে দেরি হয়েছে সেজন্য আমার বিরুদ্ধে দুদকে মামলা। আর তার ৬৬৬ কোটি টাকা সে মাফ মানে তার যে রাষ্ট্র পাবে সেটা সে মাফ করে নিয়েছে ক্ষমতায় বসে। সে ক্ষমতায় বসে একের পর এক কি না করেছে সেই লিস্ট তো জানেন সবাই। এবং ওই গ্রামীণ ওয়ালেট থেকে শুরু করে যা কিছু করেছে এবং সর্বশেষ বেহায়াপনাটা করলো ১ বছরের জন্য আমাকে এসএসএফ দিতে হবে। কেন রে ভাই? তোমাকে কেন এসএসএফ দিতে হবে? তুমি তো সোনার রাজ্য করে দিয়ে গেছো, যেখানে আমরা নিরাপদে ঘুরতে পারি। সো তুমি কেন নিরাপদে ঘুরতে পারছ না? তুমি কেন এখন মবের ভয় পাচ্ছ? তোমাকে বলেছিলাম যে তোমার বাড়ি আক্রমণ করবে মানুষ, সেটা তোমার গায়ে লেগেছিল। তো এখন কেন তাহলে তুমি মব করে রাখছো, করে রাখছো? এসএসএফ নিয়োগ করছো সরকারের কোটি টাকা খরচ করার জন্য। তোমার পিছনে কেন সরকার কোটি টাকা খরচ করবে? এই বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তোমার অবদান কি? সে একটা লিস্ট লিস্ট বাঙালি জাতি জানতে চায়। ওই লিস্টটা যদি দাও তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে। তুমি যে করেছিলে তুমি মহান ১০০০ বছরে এই দেশে এই জন্ম নিয়েছিলে তুমি তোমার উপরে আর কোন বাঙালি জন্ম নেয় নাই। তাহলে আমরা সেটা তখন মেনে নিতে পারবো তোমার এই অন্যায় আবদারগুলা। তো আপনি কি এই সরকারের কাছে আবেদন করবেন তার এই প্রোটোকল বাতিল করার জন্য? অবশ্যই করব। মানে এখনো করছি। এটা বলা মানেই তো হচ্ছে যে এই বেহায়া থেকে এই প্রটোকল তুলে নিতে হবে। কেন রাষ্ট্র তার টাকা টাকা দিয়ে এই বেহায়াকে পালবে? কারণ সে নিজেই তো এই সমাজ তৈরি করে দিয়ে গেছে। এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই। তো কারে ভয় পাচ্ছে? তা এটা তো তার লোকেরই আছে এখন। তার লোকেরাই সংসদে গিয়েছে, তার লোকেরাই সংসদের বাইরে আছে। তাদের কারো সাথে তো তার দ্বিমত ছিল না। এবং সে যে একটা মৌলবাদী রাষ্ট্র করতে চেয়েছিল, এখানে উগ্র মৌলবাদী রাষ্ট্র, যেটা হয়তো মার্কিন প্ল্যানের অংশ। তো সেটা তো সে করে দিয়ে গেছে অলরেডি। এখন তো বাংলাদেশ উগ্র রাষ্ট্র ও দিকে যাচ্ছে। এবং বাংলাদেশের সংসদে যারা রাষ্ট্রকেই স্বীকার করে না, যারা স্বীকার করে না মানে যারা 71 এ এই রাষ্ট্রের উৎপত্তিকেই বিরোধিতা করেছিল, তারা এখন সংসদে বিরোধী দল। যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধ অপরাধীরা এখানে শহীদ। পাকিস্তান পার্লামেন্ট যেভাবে তাদেরকে শহীদ আখ্যা নিয়ে কান্নাকাটি করে, এখানেও সেরকম হয়েছে। সো তার খায়েশ তো পূর্ণ হয়ে গেছে। তার রাজ্য তো আছে। তার রাজ্যে তাকে আমাদের কেন টাকা দিতে হবে? সে তো চলে আপ গেছে। আপনার কাছে কি মনে হয় সে যে এখনো দেশে অবস্থান করছে, এর পেছনে কি কারণ রয়েছে? ধরেন এখন তারেক রহমান আছেন প্রধানমন্ত্রী। কিন্তু তিনি পার্লামেন্টেও দেখলাম গেছেন। আপনার কি মনে হয় এটি একটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা তার এখনো আছে? সেটা তো রয়ে গেছে। কারণ প্রশাসনে সরকার যদি তার নিয়োজিত দোসরদের যদি না করে, মানে বিতাড়িত না করে, তাহলে তো সরকার বিপদে পড়বে পদে, পদে। কারণ সে যে যাদেরকে ক্ষমতায় আনার জন্য তার প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টার অংশ হিসেবে তো সে ইনস্টল করেছে বিভিন্ন জায়গায়। তো সরকার এগুলা যদি ঠিক না করে, তাহলে এই সরকারের বড় ধরনের একটা সমস্যা হবে তো। সরকার এই জামাত যে একটা গুপ্ত রাজনৈতিক দল অভিযোগ করা হতো যে গুপ্ত রাজনীতি করে। তো এই গুপ্ত রাজনীতি তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে করেছিল সেটা আমরা জানি সবাই, এটা নতুন করে বলার কিছু নাই। ছাত্রলীগের মধ্যে করেছিল। তো তারা যে এখন বিএনপির মধ্যে করছে না তার গ্যারান্টি কোথায়? বিএনপির মধ্যেও তো করতে পারে এবং ডক্টর ইউনূস সহ যারা আছে তারাও তো এই বিভ্রান্ত করতে পারে। তবে সে পার্লামেন্টে গিয়েছিল সেটা আমি মনে করি না যে এটা নাগরিক হিসাবে সে যেতেই পারে এবং যেহেতু সে বিগত সরকার প্রধান ছিল, সরকার প্রধান হিসেবে দেখতেই পারে এবং এই নির্বাচন তো তার অধীনে হয়েছে। এরকম একটা সংসদে সে যেতেই পারে। এটা সৌন্দর্য। এগুলো হচ্ছে গণতন্ত্রের কালচার। কিন্তু এটা গণতন্ত্রের কালচার না যে যাওয়ার আগে এই এসএসএফ নিয়ে যাওয়া এবং ক্ষমতায় বসে একের পর এক নিজের এবং নিজের আখের গোছানোর যত প্রজেক্ট আছে অর্থনৈতিক লাভ করা, নিজের ১৪ গোষ্ঠীকে ক্ষমতায় দিয়ে যাওয়া, নিজের আত্মীয়-স্বজনকে পদোন্নতি দেওয়া, গোলামদেরকে পদোন্নতি বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া। ইউনুস সেন্টারে যে সমস্ত গোলামরা কাজ করত তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া ইনক্লুডিং ওয়াশিংটন প্রেস মিনিস্টার। সো এই যে পরিবেশ সে তৈরি করে দিয়ে গেছে সেটা চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ না করলে এই সরকার যে তার নিজস্বতা নিয়ে
আগাবে সেটা সেটা আর চোখে পড়বে না। তাহলে মানুষ বিভ্রান্ত হবে যে এটা কি ইউনূসের শাসন চলছে না এখন বিএনপির শাসন চলছে।